বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন আইসিটি ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমির হোসেন, প্রভাষক, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কমিউনিকেশন সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে যোগাযোগের জন্য বেশিরভাগ ক্ষেত্রে চিঠি ব্যবহার করতাম। তো এটা ছাড়াও এটার ইতিহাস অনেক পুরনো। এর আগে যোগাযোগের জন্য তোমরা অনেক মুভিতে বাংলা মুভিতে দেখে দেখবা কবুতর চিঠি নিয়ে যাচ্ছে, কবুতর দিয়ে বা কোনো লোক মারফত যোগাযোগ করা হতো। তো আমরা যদি একবার স্ট্যান্ডার্ড লেভেল ধরে নিই যে আমরা ধরো তোমাদের এখনো বা কিছু কিছু চিঠি ব্যবহৃত হয়, কিন্তু এখন এই তথ্য প্রযুক্তির বিপ্লবের মধ্যে দিয়ে আমরা চিঠি একবারে দেখি না বললেই চলে। তো এই ঠিক কিছুদিন পূর্বেই যোগাযোগের জন্য চিঠি ব্যবহার করা হতো। তো যদি যোগাযোগ, তাহলে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? যেমন ধরি, আমার যদি এখান থেকে ঢাকা যাওয়ার একটা কাজ থাকে বা যে কোনো অফিসিয়াল কাজে বা বেড়াতে যে কোনো কাজে আমি ঢাকা যাবো, তাহলে এটা একটা যোগাযোগ ব্যবস্থা। এখন আমি যদি এখান থেকে আমার যেতে হয়, তাহলে প্রথমে আমার এখান থেকে জার্নিটা শুরু করতে হবে। দেন একটা কার নিতে হবে, কার নিয়ে আমি সিএনজি স্টেশনে গেলাম। আমি বর্তমানে মুন্সিগঞ্জ সদরে আছি। এখান থেকে একটা গাড়ি নিয়ে আমি সিএনজি স্টেশনে গেলাম, বা লঞ্চঘাট গেলাম। সেখান থেকে লঞ্চে করে বা সিএনজিতে করে নারায়ণগঞ্জ গেলাম। নারায়ণগঞ্জ থেকে আবার গাড়িতে করে ঢাকা গেলাম। ঢাকা গিয়ে আমার যে অফিসে যাওয়ার কথা সেই অফিসে একটা গাড়িতে গেলাম, রিক্সা করে গেলাম, অথবা যেই বাসায় যাওয়ার কথা সেই বাসায় গেলাম। তাহলে এই আমার এখান থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার কমিউনিকেশন সিস্টেমটা পরিপূর্ণ হলো। বাট আমার এখান থেকে মুন্সিগঞ্জ সদর থেকে লঞ্চঘাট যাওয়ার কথা মুন্সিগঞ্জ, সেটার জন্য যদি যেতে হয় তাহলে আমাকে প্রথমেই এখান থেকে একটা গাড়ি নিতে হবে বের হয়ে। তো বের হওয়ার পরে গাড়ি নিলাম, ঠিক আছে, কাছারি পার হলাম। সুপার মার্কেট যাওয়ার পরে আমার আর যাওয়া হলো না, যে কোনো কারণে রিটার্ন আসলাম বা ওইখানেই স্টপ হয়ে গেলাম। তাহলে আমার এই কমিউনিকেশন সিস্টেমটা আর পরিপূর্ণ হবে না। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা পরিপূর্ণ হতে হলে আমার ডেস্টিনেশনে, উৎস থেকে, সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। আমি আলোচনার শুরুতেই চিঠি সম্পর্কে কথা বলেছিলাম। আমি যদি বর্তমান যুগ ভুলে যাই একবারে, তথ্য প্রযুক্তি আইসিটির সমস্ত বিষয় ভুলে গেলাম, আমি একটা চিঠি পাঠাবো। সেটা পাঠানোর জন্য আমার কি কি স্টেপ ফলো করতে হয়? আমি চিঠিটা হয়তো ঢাকা পাঠাবো, বা রাজশাহী, বা খুলনা, বা বাংলাদেশের বাইরে। সেটা হতে পারে সৌদি আরব, আমেরিকা, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইত্যাদি ইত্যাদি। তো যেখানেই পাঠাই না কেন, যদি চিঠি আমি পাঠাতে চাই, আমাকে প্রথমে চিঠিটা লিখতে হবে। আমি হচ্ছি চিঠিটার উৎপাদন, সোর্স। আমি হচ্ছিল সোর্স। আমি চিঠিটা লিখলাম। সোর্সকে ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় উৎস। ইংরেজিতে সোর্স, বাংলায় বলা হয় উৎস। তো আমি চিঠিটা লিখে আমি সরাসরি হাতে হাতে নিয়ে যাব না। আমি যদি নিয়েই যাই তাহলে আমি চিঠি লেখার দরকার ছিল না, আমি গিয়েই বলে আসতে পারতাম। কিংবা আমি সৌদি আরব বা রাশিয়া একটা চিঠি পাঠাবো, আমেরিকায় চিঠি পাঠাবো। তো এই চিঠিটা আমাকে দিতে হবে একটা পোস্টম্যানের কাছে বা পোস্ট অফিসে দিতে হবে। ওই পোস্টম্যান বা পোস্ট অফিস ছিল চিঠিটা সত্যিকারে পাঠাবে, তিনি হচ্ছে প্রেরক। ইংরেজিতে বলা হয় সেন্ডার। তো সেন্ডার হচ্ছেন এইবার সত্যিকারের চিঠিটা পাঠাবেন। উনি হয়তোবা
যেমন এখান থেকে ঢাকা বা খুলনা পাঠাতে হলে কোনো লোক মারফত একজন পোস্ট অফিস দিয়ে পোস্টম্যান দিয়েও পাঠাতে পারেন। আবার কোনো গাড়িতে, তাদের কোনো নির্দিষ্ট গাড়ি আছে, পোস্টম্যানদের পোস্ট অফিসের নির্দিষ্ট গাড়ি আছে, ওই গাড়িতে করে পাঠাতে পারেন। আবার দেশের বাইরে হলে চিঠি অবশ্যই কোনো কার্গো বিমান বা এরকম কোনো জাহাজে পাঠাতে হবে। যদি সৌদি আরব বা আমেরিকা যে কথাগুলি বলেছে, এরকম বাংলাদেশের বাইরে কোনো দেশে পাঠাতে হবে, তাহলে প্রেরক চিঠিটা পাঠাবেন কোনো একটা মাধ্যমে। আমি বললাম গাড়ি বা কার্গো বিমান যাই হোক, সেটা সেই মাধ্যম করে চিঠিটা পাঠাবেন। মাধ্যমকে ইংরেজিতে বলা হয় মিডিয়া। মাধ্যম হচ্ছিল চিঠিটা পাঠাবেন। তো আমি যেমন একজন পোস্টম্যানকে বা পোস্ট অফিসে দিয়েছি, চিঠিটা তাদের মাধ্যমে পাঠিয়েছি। এই মাধ্যম বা মিডিয়া ঠিক অপোজিট প্রান্তে, যেই প্রান্তে আমি যোগাযোগ করতে চাই সেই প্রান্তে এরকম একটা পোস্ট অফিসে চিঠিটা দিয়ে আসবেন। তিনি চিঠিটা রিসিভ করবেন, এই জন্য তাকে বলা হয় রিসিভার বা রিসিভার, বা বাংলায় বলা হয় প্রাপক। এই প্রাপক দেন যার চিঠি তাকে দিয়ে আসবে, সেটাকে বলা হয় ইংরেজিতে ডেস্টিনেশন, বাংলায় বলা হয় গন্তব্য। এই হচ্ছিল একটা চিঠি যোগাযোগের মাধ্যম। এখন আমি এই চিঠিটা এইভাবে চিন্তা না করে যদি চিন্তা করি কম্পিউটারের মাধ্যমে পাঠাবো, বা আমাদের যে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে পাঠাবো একটা চিঠি, বা যে কোনো একটা মেসেজ পাঠাবো, তাহলে মেসেজটা প্রথমেই একই কাজ, আমার প্রথম লিখতে হবে। লেখার পরে আমার মোবাইল থেকে সেটা পাঠাবে ডাটা, যেটাকে আমরা ইন্টারনেট বলা হয়, সেটা ইন্টারনেট বা ডাটা বলা হয়, সেটা ডাটা কমিউনিকেশন একটা লাইন আছে, সেই লাইনের মাধ্যমে সে পাঠাবে। মাধ্যম ওই প্রান্তে একটা মোবাইল রিসিভ করবে, এবং মোবাইল রিসিভ করার পরে যদি যার চিঠি বা যার মেসেজ সেটা পেয়ে যাবে, তিনি হচ্ছেন গন্তব্য। তো আমি যদি এটাকে আমাদের অফিসের পার্সপেক্টে চিন্তা করি, যেমন আমাদের অফিস থেকে, বা আমাদের অফিস যদি শিক্ষার সাথে জড়িত, এখানে শিক্ষা মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় বা ডিজি অফিসে বা ঢাকা বোর্ডে আমাদের বিভিন্ন চিঠি পাঠাতে হয়, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আমি ধরলাম তোমাদের ঢাকা বোর্ডটা তোমাদের সবচেয়ে বেশি বহুল পরিচিত। যদি ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে ধরো এই বছর 2020 সালে ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপ করার পরে যেটা হলো, সবাই ফর্ম ফিল আপ করতে পারছে, কিন্তু একজন মেয়ে ফর্ম ফিল আপ করতে পারেনি। তো সেটা আমরা ফর্ম ফিল আপ করার জন্য একটা অনুমতি চাচ্ছি, বা যে কোনো কারণে আমি একটা চিঠি পাঠাবো, তাহলে সেই চিঠিটাও সেমভাবে ধরো কম্পিউটার লিখলো, কম্পিউটার অপারেটর চিঠি লিখলো, লেখার পরে কম্পিউটার বা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে চিঠিটা পাঠাবে, এবং মাধ্যমটা হচ্ছিল ইমেল অ্যাড্রেস চিঠিটা পাঠাবে, এবং মাধ্যম বা মিডিয়াটা হচ্ছিল সেক্ষেত্রে ডাটা কমিউনিকেশন লাইন সেম। ওই প্রান্তে একটা কম্পিউটার বা যেই অ্যাড্রেসে পাঠানো হয়েছে সেই অ্যাড্রেসে চলে যাবে, রিসিভার রিসিভ করবে। রিসিভ করার পরে যদি এটা চেয়ারম্যান স্যারের চিঠি হয় সেটা চেয়ারম্যান স্যারকে দিয়ে আসবে, যদি সেটা কন্ট্রোলার স্যারের চিঠি হয় কন্ট্রোলার স্যারকে দিয়ে আসবেন। তাহলে আমরা দেখলাম সর্বক্ষেত্রেই আমি একবারে একটা চিঠির একবারে একটা কি বলা হয় অ্যানালগ চিঠির উদাহরণ দিলাম, দেন হচ্ছিল তোমাদের মোবাইল, আবার যদি কম্পিউটার, যেটাই হোক না কেন আমাদের কাজগুলাই একই টাইপের। এই 5টা উপাদান দরকার হচ্ছে, এবং হচ্ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য আদান প্রদান হচ্ছে। আমরা যাই চিঠি পাঠাই আর মেসেজ পাঠাই আর যাই পাঠাই না কেন, আমাদের মেইন জিনিসটা পাঠানোর কাজ হচ্ছিল তথ্য। যেটাই পাঠাই সব কিছুই হচ্ছিল তথ্য। তাহলে সংজ্ঞাটা যদি আমি একবার এখন বলি, তাহলে কি হয়, এক স্থান, যেমন আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকা বা মুন্সিগঞ্জ থেকে সৌদি আরব চিঠি পাঠালাম, তাহলে কি হয়, এক স্থান থেকে আরেক স্থানে তথ্য পাঠাইলাম। কি পাঠালাম? তথ্য। এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়। আবার মোবাইলে যেটা দিচ্ছি সেটা বলতে পারি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে। আবার কম্পিউটার বলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। অর্থাৎ এই বিশেষণগুলো যদি আমি একসাথে যোগ করে বলি একাধিক বিশেষণ দিয়ে, তাহলে সংজ্ঞাটা কীরকম হয়?
এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, কিংবা এক স্থান থেকে আরেক স্থানে তথ্যটা আসলে এটা এখানে ফরওয়ার্ড, তথ্য, ইনফরমেশন, তথ্য ইংরেজিতে বলা হয় ইনফরমেশন। তাহলে সংজ্ঞা যদি আবার বলি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, বা এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন সিস্টেম বলে। আমরা যদি এতগুলো বিশেষণ না যোগ করতে চাই, একবারে সিম্পলি সংজ্ঞাটা বললে হবে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কোনো তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়, বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কোনো তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়, কিংবা এক স্থান থেকে আরেক স্থানে, যাই হোক। তো আমরা অনেক সময় যদি পরীক্ষা খাতায় মনে থাকে আসলে আমরা বিশেষণগুলি যোগ করে বলতে পারবো, আর সরাসরি সিম্পল সেন্টেন্সে বললেও নাম্বার পাওয়া যাবে। তো সংখ্যাটা আমি যদি আরেকবার বলি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, বিশেষণ যোগ করে বলছি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, কিংবা এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন সিস্টেম বলে। কমিউনিকেশন সিস্টেমের উপাদান। কমিউনিকেশন সিস্টেমের উপাদান এই পাঁচটি, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম সম্পন্ন করার জন্য যেই কয়টি স্টেপের প্রয়োজন হয় বা ধাপের প্রয়োজন হয় সেটাই তার উপাদান। এখানে কমিউনিকেশন সিস্টেম সম্পন্ন করার জন্য কি উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, অথবা সোর্স, সেন্ডার, মিডিয়া, রিসিভার, ডেস্টিনেশন, এই স্টেপগুলোর প্রয়োজন হয়। এই জন্য কমিউনিকেশন সিস্টেমের উপাদান হচ্ছিল এই পাঁচটি। এখন পরীক্ষা খাতায় যদি আসে কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি, শর্ট আসতে পারে, তাহলে লিখতে হবে পাঁচটি। বই থেকে অবশ্যই দেখতে হবে। যদি আসে কি কি কমিউনিকেশন সিস্টেমের উপাদান নিচের কোনটি, এমন হয়তো সঠিক উত্তর এই পাঁচটার মধ্যে তিনটা দিল আর একটা দিল অন্য জায়গা থেকে উদ্ভট, যেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান না, তাহলে অবশ্যই ওইটা বুঝে গোল দাগ দিতে হবে। আবার অনেক সময় যে জিনিসটা আসে সেটা হচ্ছিল কমিউনিকেশন সিস্টেমের উপাদান ফ্লোটা, মানে কোনটার পরে কোনটা কিভাবে হবে সেটা। এখন যদি উৎস না থাকে তাহলে কিন্তু প্রেরক হবে না, প্রেরক সামনে উৎস পরে, এটা কিন্তু হবে না। উৎস যদি না হতো তাহলে কিন্তু এটা সৃষ্টি হতো না। এইটা না হলে এটা দরকার ছিল না, এটা দরকার, এটা না হলে এটা দরকার ছিল না, এটা না হলে এটা দরকার ছিল না। তার মানে ফ্লোটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, অথবা ইংরেজিতে যেভাবে হোক সেটা হবে একটা ক নাম্বারে বা খ নাম্বারে বা গতে যে কোনো, আমি জানলাম খতে এটা দিল, আর ক, গ, ঘ এই তিনটা দিল উল্টা পাল্টা, যেমন প্রেরক দিল আগে, মাধ্যম দিল আগে, তারপর উৎস দিল, বা মানে এই তিনটা এরকম এলোমেলো করে দিল, একটা দেবে, একটা থাকবে সঠিক ক্রম। এই সঠিক ক্রমটা তখন বৃত্ত ভাগ করিতে হইবে। তো এই হলো কমিউনিকেশন সিস্টেম এবং তার উপাদান। আমরা নেক্সট ক্লাসে কমিউনিকেশন সিস্টেমের পরবর্তী টপিকস ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করব। ব্যান্ডউইথটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন কিছু না কিছু আসে। ব্যান্ডউইথটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা। আমি যেই কথাটা সব সময় বলি, দয়া করে আমাদের আল্লাহর উপর আস্থা, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে, এবং হচ্ছে হলো স্বাস্থ্যবিধি সচেতনতা মেনে চলতে হবে, সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই উদ্ভট পরিস্থিতি থেকে, এরকম একটা খারাপ অবস্থা থেকে আলোর পথে আমাদের সবাইকে নিয়ে আসতে। আমরা সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবার জন্য শুভকামনা থাকলো। খোদা হাফেজ।